প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান টেলিপ্রেসক্রিপশন থেকে। দর্শক, আপনারা লক্ষ্য করবেন ইদানিং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বাজারেও দেখা যাচ্ছে চোখ ওঠা রোগ, এবং চোখ লাল হয়ে গেছে, চোখ চুলকাচ্ছে। কি কারণে হয়, কি রোগ এটি, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, তিনি পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা কিন্তু যে কথাটি বলছিলাম যে ইদানিংকালে স্কুল, কলেজে এবং মাদ্রাসায় এবং ইভেন বাজারেও দেখা যাচ্ছে অসংখ্য চোখ ওঠা রোগী। এর পিছনে কারণটা কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই যে মৌসুমের যে পরিবর্তন, বর্ষা গিয়ে শরতের পদধ্বনি, প্রকৃতিতে পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, বাতাসে আর্দ্রতার পরিবর্তন, এই যে তাপমাত্রা এবং আর্দ্রতা, এই দুটো মিলে এক ধরনের বিশেষ ভাইরাসের বৃদ্ধির জন্য এটা অত্যন্ত সহায়ক। অ্যাডিনোভাইরাস। এই অ্যাডিনোভাইরাস নানাবিধ ভাইরাসে বা নানাবিধ কারণে চোখ উঠতে পারে, কিন্তু এই যে আপনি যেমনটি বলছিলেন যত্রতত্র অনেকেই এখন আক্রান্ত, আপনি শুনে অবাক হবেন, কদিন আগে আগ থেকে এখন পর্যন্ত এই একটা বিশ্ববিদ্যালয়ের দুটো আবাসিক হলের প্রায় 100 ছাত্র আমাদের কাছে এসছেন চিকিৎসা নেয়ার জন্য। তো এই যে ভাইরাসটা, অ্যাডিনোভাইরাসের বিশেষ একটা সেরোটাইপ, এটা থেকেই এইটা হয়, এই কনজাংটিভাইটিসটা হয়। সাধারণ কনজাংটিভাইটিস কিন্তু হয় 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু এই যে স্ট্রেইনটা, বিশেষ করে সেরোটাইপ 8 অ্যাডিনোভাইরাস যেটা, এটা দিয়েই সাধারণত হয়ে থাকে। এটাকে অত্যন্ত ছোঁয়াচে বলে। অত্যন্ত ছোঁয়াচে। স্যার, এখানে যে কথাটি বললেন যে একটি বিশ্ববিদ্যালয়ের দুটি হলের অনেক রোগী একসাথে আসছে, স্যার এটার কারণটা কি? মানে একটি হলের সব ছাত্ররাই আসছে আপনার কাছে একই রোগ নিয়ে? যেটা হয়, যেমনটি বলছিলাম যে এটা অত্যন্ত ছোঁয়াচে। যখন কেউ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তার এক চোখ থেকে আর এক চোখে তিনি আক্রান্ত হচ্ছেন। আবার তিনি যখন তার চোখ পরিষ্কার করছেন, চোখ মুছছেন, চোখ চুলকাচ্ছেন, চোখে হাত দিচ্ছেন, এই হাত থেকে তিনি যেখানে স্পর্শ করছেন সেখানে কিন্তু অনেকটা কোভিডের মতন ভাইরাসটা থেকে যাচ্ছে। এবং এটা নিয়ে নানাবিধ গবেষণা আছে। দেখা যায় যে এই জাতীয় ভাইরাসগুলো প্রায় মাসখানেক ওখানে থেকে যায় এবং ওখান থেকে অন্যান্যরা আক্রান্ত হচ্ছেন। তারপর তিনি তার যে ব্যক্তিগত ব্যবহার্য, তার বিছানা, বালিশ, তোয়ালে, রুমাল, এগুলো থেকে পরিবারের অন্যান্য সদস্যরা শেয়ার করলে আক্রান্ত হচ্ছেন। তারপর জনাকীর্ণ স্থান, যেমনটি আপনি বলছিলেন, আবাসিক হল, স্কুল, কলেজ, বিভিন্ন বাস স্টেশন, রেল স্টেশন, এই সমস্ত জায়গায় একজন থেকে আর একজনের হাতের মাধ্যমে, দরজার হাতলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটা ছড়াতে থাকে। তো এখন আমাদের পরামর্শ হলো যে কোভিডের সময় আমরা কিন্তু খুব স্বাস্থ্যবিধি মেনে চলতাম, আমরা হাত পরিষ্কার রাখতাম। তো এই কনজাংটিভাইটিসটা যাতে ব্যাপক হারে আরও ছড়িয়ে পড়তে না পারে, এর জন্য আমরা চেষ্টা করব নিজে সচেতন থাকতে, এবং যিনি নিজের চোখ পরিষ্কার করবেন অথবা যিনি অন্যকে পরিষ্কার করাবেন বা সেবা দিবেন, তিনি যেন অবশ্যই হাতটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নেন, এবং তিনি যেন তার ব্যক্তিগত ব্যবহার্য অন্যের সঙ্গে শেয়ার না করেন। এখানে আর একটা জিনিস ঘটে, রোগী যখন নিজে তো এইভাবে তার মাধ্যমে ছড়াতে পারে পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশে, পরিস্থিতিতে, আবার রোগী যখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে যান,
এখানে আমাদেরও একটা দায়িত্ব আছে, যেটা আমরা অলওয়েজ পালন করে থাকি। তাকে যে যন্ত্রে পরীক্ষা করা হবে সেখানে যেন ডিসপোজেবল পেপারস থাকে, যাতে তিনি ব্যবহারের পরে সে পেপারটাকে সরিয়ে ফেলা হয়। তারপর তার যে বিভিন্ন রকম চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হবে, তার চোখের প্রেশার মাপার জন্য বা চোখের পাওয়ার মাপার জন্য, এই জাতীয় যন্ত্র থেকে যেন অন্য রোগীর প্রতি, অন্য রোগীতে সংক্রমিত না হয়, এই বিষয়ে আমাদেরও একটা দায়িত্ব থাকে। মানে ইনস্ট্রুমেন্টাল যেটা আপনার হসপিটাল থেকে একজন থেকে আরেকজন যাতে ছড়াতে না পারে হয়, এটা বিষয়ে সতর্ক স্যার। থাকতে আপনি হবে। যেটা বলছেন যে এডিনো ভাইরাস এবং সেরোটাইপের কথা বলছেন স্যার, এরকম চোখুটা রোগ তো আগেও হয়েছে বা এটা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু এবার এটা একটু ভিন্ন রকম চিত্র মনে হচ্ছে। তো এটার কারণটা কি, বা আপনি কোন ধরনের ভেরিয়েন্টের জন্য এটা হচ্ছে? আসলে ওই যেটাই বলছিলাম যে অ্যাডিনো ভাইরাসের কিন্তু বেশ কিছু টাইপস থাকে। তার মধ্যে কিছু কিছু থাকে এগুলো অতিমাত্রায় ভিরুলেন্ট। আমাদের মনে হচ্ছে সম্ভবত এবার ওরকম একটা সেরোটাইপ দিয়ে রোগীরা আক্রান্ত হচ্ছেন। এবং এই জাতীয় ক্ষেত্রে আজকে আলাপ আলোচনার মুখ্য বিষয় যেটা হচ্ছে যে এই ভাইরাস থেকে কিন্তু শুধু কনজাংটিভাইটিস হয় না, অর্ধেকের বেশি রোগী যিনি কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন, এই ভাইরাসে ভুগছেন, তার কিন্তু এক সপ্তাহর মধ্যেই দেখা যায় যে তিনি শুধু কনজাংটিভা না, কর্নিয়াতেও প্রদাহে ভুগছেন। কর্নিয়ার এক ধরনের প্রদাহ হয়, যেটাকে আমরা কেরাটাইটিস বলে থাকি। তো এটা তো স্যার আরো আরো মারাত্মক। যেমন আপনার ভাইরাস তো একটা জিনিস বলা হয় যে 7 দিন, কিন্তু মানে যদি আপনার আলসার হয়ে যায় বা কর্নিয়াতে যদি প্রদাহ তৈরি হয়, তাহলে তো স্যার এটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে যায়। সাধারণত এখানে যদি সচেতন থাকা যায়, সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া হয়, সেক্ষেত্রে আলসারটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কেরাটাইটিস হয় এবং সঠিকভাবে চিকিৎসা নিলে আস্তে আস্তে কর্নিয়ার প্রদাহটাও কমে যায়। তাহলে স্যার আমরা যদি এটাকে দুভাগে ভাগ করি, একটা আমরা বললাম যে মৌসুমি চোখ ওঠা কনজাংটিভ, আরেকটা স্যার যদি আমরা বলি যে কর্নিয়াল প্রদাহ, তো স্যার কর্নিয়াল প্রদাহর সিমটমগুলো কি থাকবে? আচ্ছা, প্রথমে যখন একটা রোগী ভাইরাসে আক্রান্ত হবেন, তার চোখটা লাল হবে, চোখটা খচখচ করবে, একটু একটু পানি আসবে, কারো কারো ক্ষেত্রে চুলকায় এবং ব্যথা হয়। এখানে আর একটা উল্লেখযোগ্য জিনিস হয়, যেটা বোঝা যায় যেটা ভাইরাসজনিত, সেটা হচ্ছে যে কানের ঠিক অগ্রভাগে চোয়ালের এই জায়গায় এক ধরনের স্ফীতি হয়। এটাকে আমরা বলে থাকি প্রি অরিকুলার লিমফ্যাডিনোপ্যাথি, অর্থাৎ কিনা কানের গোড়ায় ফুলে যাবে দুপাশে এবং রোগী হাত দিলে স্ফীতিটা বুঝতে পারবেন এবং ব্যথা হবে। এরপরে কি হয়, ৩-৪ দিন পরে দেখা যায় যে অতিমাত্রায় যাদের প্রদাহ হয়, তাদের চোখের পাতা টান দিলে দেখা যায় এক ধরনের দানা 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 ফলিকলস বা স্ফীতি হয়, এবং তার পরবর্তীতে এক ধরনের আবরণী, দুধের স্বরের মতো একটা পুরো আবরণীর সৃষ্টি হয়। তো এই কনজাংটিভাইটিস পর্যন্ত ঠিক আছে, আবরণীটাকে সরিয়ে দেওয়া, একটু ওষুধপত্র দিলে ধীরে ধীরে এটা ৫-৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এবারের বা এই জাতীয় ভিরুলেন্ট স্ট্রেইনে, যেখানে এপিডেমিক হারে, ব্যাপক হারে ছড়ায় এবং তীব্র প্রদাহের সৃষ্টি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কেরাটাইটিস হয়। এবং রোগী কিভাবে বুঝবেন যে তিনি কেরাটাইটিসে আক্রান্ত হয়েছেন? প্রথমে যে জিনিসটা হয়, চোখের খচখচ করার মাত্রাটা বেড়ে যায়, অসহনীয় মাত্রায় খচখচ করে, পানি পড়তে থাকে, এবং রোগী আবিষ্কার করেন যে তিনার দৃষ্টি শক্তি কমে যাচ্ছে, আগের মতন তিনি স্বচ্ছ দেখছেন না, কম দেখছেন, আলোর বিচ্ছুরণ হচ্ছে, আলোর চারিপাশে এক ধরনের বৃত্তাকৃতি বলয় দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো দেখলে বুঝতে হবে যে তিনি কেরাটাইটিসে আক্রান্ত। আর সাধারণত আমরা খুব সহজেই জিনিসটা বুঝে ফেলতে পারি, সেটা হলো যে স্লিট ল্যাম্পে যদি আমরা মাইক্রোস্কোপে, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপে যদি পরীক্ষা করি, সেক্ষেত্রে আমরা তো কনজাংটিভাইটিস তো টর্চ দিয়েই বোঝা যায়, খালি চোখেও বোঝা যায়, কিন্তু কর্নিয়াটা যে প্রদাহ শুরু হয়েছে কিনা এটা ওই যন্ত্রের মাধ্যমে বোঝা যায়। কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো চিকিৎসকের সংশয় থাকে, সেক্ষেত্রে এক ধরনের ফ্লুরোসেন্ট ডাই দিয়ে চোখটা যদি একটু রং করে নেওয়া যায় সাময়িক, তখন আবার মাইক্রোস্কোপে এটা
সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। এখন কেরাটাইটিসেরও কিন্তু আবার কতকগুলো স্তর থাকে। প্রথম দিকে ধরেন চোখ খচখচ করছে, সামান্য কর্নিয়ার উপরের একদম বহিরাবরণ যেটা এপিথেলিয়াম, ওখানে এক ধরনের প্রদাহজনিত কোষগুলো আস্তে আস্তে জড়ো হতে থাকে, যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল, একদম বহিরাবরণের দিকে সুপারফিশিয়াল পাংক্টেড কেরাটাইটিস বা পাংক্টেড ইপিথেলিওপ্যাথি বা নানান নামে ডাকা হয়। যদি প্রদাহের মাত্রাটা বাড়তে থাকে সময়ের সঙ্গে সঙ্গে, কখনো কখনো দেখা যায় যে সেটা আরেকটু গভীরে যায়, এটাকে ডিপ কেরাটাইটিস বলা হয়। এখানে সবচেয়ে বিপত্তি যেটা, সেটা হচ্ছে যে শরীরের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, ইমিউনিটি পাওয়ারটা, ইমিউন রেসপন্স যেটা বলে। তো যখন এই ভাইরাসগুলো প্রায় মৃত বা মৃত্যু বরণ করে, কোষগুলো যখন, ভাইরাল সেলগুলো যখন মারা যায়, তার যে দেহাবশেষ, ধ্বংসাবশেষ যেগুলো থাকে, ওটার বিরুদ্ধে শরীরের এক ধরনের রিয়াকশন হয়, এবং তখন হয় কি, কর্নিয়ার গভীরে প্রদাহের সৃষ্টি হয়, এবং এটা তখন ওখানে ছোপ ছোপ এক ধরনের দাগ পড়ে যায়, এবং তখনই দৃষ্টি অনেকটা কমে যায় এবং আলোর বিচ্ছুরণ ঘটে। এবং এটাকে আমরা বলে থাকি সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেট। এবং কখনো কখনো দেখা যায় যে এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকে, এমনকি বৎসরাধিক কালও থাকতে পারে। এবং কখনো কখনো যখন এটা স্কার ফর্ম হয়, কোনো একটা প্রদাহের পরে যখন এটা ভালো হয়ে যায়, তখন এক ধরনের স্কারও ফর্ম হয়ে যায়, এবং সেটা এক ধরনের স্থায়ী দৃষ্টির উপরে প্রভাব ফেলতে পারে। এই হলো কর্নিয়ার প্রদাহের ধাপগুলো। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে স্থায়ীভাবে তার দৃষ্টিশক্তিও হারানোর একটা ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি নেওয়া উচিত স্যার? চিকিৎসা তো ধরুন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম চিকিৎসা। এই জাতীয় ক্ষেত্রে যদি শুধু কনজাংটিভাইটিস থাকে, সেক্ষেত্রে যাতে ব্যাকটেরিয়াল সংক্রমণ না হয় এটা প্রতিরোধ করার জন্য একটা ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া যেতে পারে। এটা নিয়েও কিন্তু মতবিরোধ আছে, তবে অনেক চিকিৎসকই একটা প্রিজারভেটিভ ফ্রি একটা ব্রড স্পেকট্রাম মোলায়েম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। এতে তেমন কোনো ক্ষতি নেই, বরঞ্চ সংক্রমণ প্রতিরোধ, ব্যাকটেরিয়াল সংক্রমণটাকে প্রতিরোধ করা যায়। চোখে খচখচ করে, পানি পড়ে, খুবই অস্বস্তি হয়, চুলকায়, এই জাতীয় ক্ষেত্রে তার উপসর্গ নিরাময় করার জন্য একটা আর্টিফিশিয়াল টিয়ার দেয়া যেতে পারে। চোখে ঠান্ডা পানিতে নরম কাপড় ভিজিয়ে চিপে যদি চোখে ঠান্ডা সেক দেয়া যায়, সেক্ষেত্রেও উপসর্গগুলোর অনেকটাই উপশম হয়। আর একটা জিনিস আমরা রোগীকে পরামর্শ দিয়ে থাকি, আর্টিফিশিয়াল টিয়ার তিনি যেটা ব্যবহার করবেন, চাইলে তিনি সেটাকে ফ্রিজে রাখতে পারেন, এবং ঠান্ডা আর্টিফিশিয়াল টিয়ার দিলে আরও বেশি আরাম পাওয়া যায়। এরপর যদি দেখা যায় যে চোখে পর্দার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা বলি সুডো মেমব্রেন। তো এটা আবার মেমব্রেন আবার দুরকম হয়, সেই আলোচনায় না যায়। এই জাতীয় ক্ষেত্রে যে মেমব্রেনটা হয়, আমরা এক ধরনের চেতনানাশক ড্রপ দিয়ে চেম্বারে বসে মেমব্রেনটাকে উঠিয়ে দিই। তা না হলে দেখা যায় যে ভবিষ্যতে এই মেমব্রেন জনিত জটিলতা হয়, ওখানে কনজাংটিভার একটা আবরণ আর একটা আবরণের সঙ্গে লেগে চোখের পাতার নড়াচড়া, চোখের মুভমেন্টের ব্যাঘাত ঘটাতে পারে, এমনকি চোখে এক ধরনের দীর্ঘমেয়াদে এক ধরনের শুষ্কতা সৃষ্টি করতে পারে। মেমব্রেনটাকে উঠিয়ে দিতে হবে, অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে, আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে, এবং কর্নিয়ার প্রদাহের অবস্থান এবং প্রকৃতি স্লিট ল্যাম্পে দেখতে হবে। এবং এই জাতীয় ক্ষেত্রে চিকিৎসক তার বিচক্ষণতা দিয়ে অবস্থা বিবেচনায় দীর্ঘমেয়াদে প্রদাহ নিবারণের জন্য কখনো কখনো তিনি একটু স্টেরয়েড প্রয়োগ করতে পারেন, এবং এক্ষেত্রে স্টেরয়েডটা হতে হবে মোলায়েম, যেটা কাজও করবে, প্রদাহ নিবারণ করবে, কিন্তু স্টেরয়েড জনিত যে জটিলতাগুলো, অর্থাৎ কিনা ভাইরাসের গ্রোথটা যাতে বেড়ে না যায়, এবং স্টেরয়েড জনিত যে চোখের প্রেশার বেড়ে যাওয়া বা দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহার, শক্তপোক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে যে ছানি পড়া বা অনেক বেশি প্রেশার বেড়ে যায়, এটা যাতে না হয় সেদিকে খেয়াল রেখে
মোলায়েম স্টেরয়েড দিয়ে রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে। স্যার, এই যে ট্রিটমেন্টটা যেটা বলছিলেন আপনি, আপনি বলেছেন অ্যান্টিবায়োটিকের কথা, আপনি বলছেন আর্টিফিশিয়াল টিয়ারের কথা, আপনি বলেছেন কোনো ক্ষেত্রে স্টেরয়েডের কথা বলছেন। হাউ লং, কতদিন ব্যবহার করতে হবে স্যার? চমৎকার প্রশ্ন। সাধারণত চিকিৎসকরা স্টেরয়েড দেন, প্রদাহের গতি প্রকৃতি দেখতে থাকেন, চোখের প্রেশার মাপেন এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে স্টেরয়েডের ডোজ কমাতে থাকেন এবং এটা চিকিৎসকই নির্ণয় করে থাকেন কতদিন দিবেন। তবে দেখা যায় কখনো কখনো মাসাধিককালও স্টেরয়েড দেওয়ার প্রয়োজন পড়ে এবং এর জন্যই আমরা একটু মোলায়েম স্টেরয়েড, যেটা কাজও করবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা কম, এই জাতীয় স্টেরয়েড প্রয়োগ করে থাকি। এখানে আমি একটা সুযোগ নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে চোখ ওঠা সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা, যেটা তো স্বাভাবিক জিনিস, কদিন চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে, যাই ফার্মেসি থেকে একটা ড্রপ নিয়ে আসি। ফার্মেসি থেকে অধিকাংশ ক্ষেত্রে তারা যেটা করে থাকেন, এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং শক্তপোক্ত স্টেরয়েডের একটা কম্বিনেশন ড্রপ দিয়ে থাকেন। এটাতে কিন্তু উপকারের চাইতে অপকার হওয়ার সম্ভাবনাই বেশি। দয়া করে আপনারা সরাসরি ফার্মেসি থেকে এইভাবে অথবা নিজে স্টেরয়েড ড্রপ কিনে ব্যবহার করবেন না। না স্যার, আমরা এই প্রসঙ্গে আসছিলাম, যেটা আসলে আপনি বলছিলেন যে একটা ধারণা কিন্তু আছে যে চোখ উঠেছে, এটা ওষুধ দিলেও 7 দিন, না দিলে 1 সপ্তাহ, এরকমই একটা ধারণা কিন্তু এবারে কিন্তু ব্যাপারটা ভিন্ন। করে থাকি। ইতিমধ্যে আমরা আলাপ করে ফেলেছি। এবার বা মৌসুমের এই সময় যে অ্যাডিনোভাইরাল কেরাটোকনজাংটিভাইটিস যেটা হয়, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। না, সেই জন্যই স্যার আমরা বলছি যে আপনি যে কথাটি বলছিলেন, আমাদের কিন্তু একটা প্রবণতা আছে যে চোখ উঠেছে, এটা চোখ উঠতেই পারে, হ্যাঁ, এবং আমরা কিন্তু সাথে সাথে একটা ফার্মেসিতে গিয়ে একটা ড্রপ নিয়ে আসি, এবং ফার্মেসির যে লোক আছে সে কিন্তু কোনো ডাক্তার না, সে ফার্মাসিস্টও না, সে একটা আপনি যেমন বলছিলেন যে একটা স্টেরয়েড দিয়ে দিল। সেক্ষেত্রে তো চোখ ভালো হওয়ার থেকে চোখের জটিলতা হারানোর ঝুঁকিটাই অনেক বেশি, সম্ভাবনাটা অনেক বেশি। তো এখানে স্যার আসলে সাধারণত মানে আমাদের তো সচেতন হতে হবে, আমরা যাব না, কিন্তু স্যার আসলে এই ভুলের কারণে কি হতে পারে চোখে? ওই যে শক্ত স্টেরয়েড বা পোটেন্ট স্টেরয়েড দিলে পরে খুব দ্রুতই প্রদাহ নিবারণ করে, কিন্তু চোখে স্টেরয়েড জনিত জটিলতাগুলো হয়। এবং আপনি বলছিলেন না যে কর্নিয়াতে ক্ষতের সৃষ্টি হয়, যদি ইনজুডিশিয়াস অবিবেচনা প্রসূত পোটেন্ট স্টেরয়েড এই জাতীয় পরিস্থিতিতে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে রোগ ভালো হওয়ার চাইতে আরও বাড়তে পারে এবং কখনো কখনো কর্নিয়াতে ক্ষতের সৃষ্টিও হতে পারে। সুতরাং এটা করা যাবে না। স্যার, আমরা যদি এখানে প্রিভেনশনের কথায় আসি, আপনি যেমন বলছেন যে 1-2টি হল থেকেই আপনার প্রায় শতাধিক পেশেন্ট আসতো, আমরা এখন প্রিভেন্ট করতে চাইলে কি করা উচিত? তাই না, স্কুলে গেলে পরে একটা বাচ্চা থেকে স্কুলের সব বাচ্চারা আক্রান্ত হতে পারে। আপনার স্টুডিওতে আপনি আসলেন, আমি আসলাম, আমার থেকে এই সব ক্রুরা বা অন্য সকল কর্মচারীরা আক্রান্ত হতে পারেন। তো এই জাতীয় ক্ষেত্রে ইতিমধ্যে অনেকটাই আলাপ করে ফেলেছি। সাবধানে থাকতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, চোখে হাত দেওয়া যাবে না, চোখে হাত দিলে হাতে সাবান দিয়ে ফেলতে হবে, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রগুলো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, বিশেষ করে বিছানা বালিশ, রুমাল, তোয়ালে ইত্যাদি ইত্যাদি শেয়ার করা যাবে না। এবং এই জাতীয় ক্ষেত্রে বাচ্চারা আক্রান্ত হলে তাকে অবশ্যই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষও যদি এরকম কাউকে দেখেন, তাকে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তাকে ছুটিতে পাঠাতে হবে। তারপর কিছু কিছু বিষয় আছে, যেমন ধরুন অনেকে জিমে যান, অনেকে সুইমিং পুলে যান। চোখ যদি আমার আক্রান্ত হয়, কোনো অবস্থাতে সুইমিং পুলে যাওয়া যাবে না, তাতে যেমন রোগের উপসর্গ বাড়বে এবং এক্ষেত্রে আমি ওই সুইমিং পুলে যারা যাবেন সাঁতার কাটবেন তাদের সবাইকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলবো। সুতরাং সুইমিং পুল অ্যাভয়েড করতে হবে। তারপরে ক্রাউডেড প্লেসগুলা অ্যাভয়েড, মানে বাজারে যাওয়া যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং প্রচলিত ধারণা আছে যে কারো চোখ উঠেছে, সম্ভবত তার দিকে তাকালেও আমার চোখ উঠবে। এটা একটা ধারণা আমাদের আছে। ব্যাপারটা কিন্তু ঠিক না। এই ধারণাটা আসছে কোথা থেকে? যেমন ধরুন আমি আক্রান্ত, আপনি আমার পাশে বসছেন, আসছেন, আপনি আক্রান্ত হচ্ছেন। তো এটা এতই সংক্রামক যে রোগীদের মাঝে এরকম একটা পারসেপশন ডেভেলপ করে গিয়েছে যে সম্ভবত এটা তাকালে হয় না। এটা তাকালে হয় না। এটা কিভাবে ছড়ায় এটির মধ্যে আমরা বলে ফেলেছি। তো
এই মানে হলো সেই মোটা ক্ষেত্রে দাগে যেমন একজন লোক প্রতিরোধের একজনের বিষয়। সাথে হ্যান্ডশেক করলো, এর আগে সে চোখটা যদি হাত দিয়ে সেখান থাকেন থেকে এক্ষেত্রে কিন্তু হতে আসতে পারে। পারে, রুমাল থেকে আসতে পারে। আমরা কোভিডের সময় যেমন পার্সোনাল হাইজিন মেনটেন করতাম, এখানেও ঠিক একই কথা প্রযোজ্য। আপনি যখন নিজের চোখে হাত দিবেন, নিজের চোখ পরিষ্কার করবেন, ওষুধ দিবেন, অথবা আপনি পারছেন না, আপনাকে যিনি এই সেবাটা দিচ্ছেন তাদের দুজনেরই দায়িত্ব হাতটাকে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে না, নেওয়া। এই জন্য কিন্তু স্যার আমরা খেয়াল করি যে বাসায় যদি একজন পরিবারের একজন সদস্য আক্রান্ত হয়, এরপর কিন্তু আরেকজন, তারপরে আরেকজন, এবং সবাই কিন্তু আক্রান্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রেটা স্যার আপনি বলছেন যে আসলে আমরা কোভিডের মতো যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করেছিলাম, সেটা যদি স্ট্রিক্টলি করে তাহলে সেক্ষেত্রে এটা ছড়ানোর সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে। অনেকটাই কমে যাবে। স্যার আরেকটা বিষয় আছে, এই যে চোখ লাল হয়ে যায়, আপনি বলছিলেন যে কনজাংটিভাইটিস বা কেরাটোকনজাংটিভাইটিস, তো এইসব চোখ লাল হওয়ার তো অন্যান্য কারণও থাকে। আসলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আলাপ করতে পারি। এখানে বড়দের ক্ষেত্রে যেমন কেরাটোকনজাংটিভাইটিস হয়, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডিনোভাইরাস দিয়ে হয়, কিন্তু সেক্ষেত্রে তীব্রতাটা একটু কম হয়। এখানেও বাচ্চাদের চোখ লাল হয়, একটা চোখ লাল হচ্ছে, সঙ্গে জ্বর, গলা ব্যথা হয়। এই ভাইরাস জনিত কারণে কিন্তু তার স্যার আপনি কিন্তু ঠান্ডা লাগছে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছিলেন যে এই কনজাংটিভাইটিস হলো কিন্তু সাথে জ্বর হয়, জ্বর এটা হয়, নতুন যোগ করলেন হ্যাঁ আপনি। জ্বর হয়, এবং এখানেও কিন্তু তার এখানে কানের গোড়ায় ফুলে যায়, গলা ব্যথা হয়। তবে আশার বিষয় যে এক্ষেত্রে কেরাটাইটিস জনিত যে জটিলতাটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক কম হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো কারণেই হোক এই তীব্রতাটাও কম হয়। এবং আমরা বাচ্চাদের যদি এরকম চোখ লাল হয়, সঙ্গে জ্বর হয়, সেক্ষেত্রে শুধুমাত্র সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আর একটু অ্যান্টিবায়োটিক ড্রপ দিলেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এবং এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের থেকে একটু তাকে সতর্কভাবে আলাদা রাখতে হবে, এবং সেজন্য সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে না যায় এ ব্যাপারে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে। এরপরে আর একটা জিনিস যেটা বলছিলেন যে আরও নানাবিধ কারণে চোখ লাল হয়, আসলে অধিকাংশ লাল কিন্তু কনজাংটিভাইটিস থেকে হয়, কিন্তু আমরা যদি সব চোখ লাল হওয়াকে কনজাংটিভাইটিস বলি, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু গুরুতর লাল হওয়ার কারণ আমরা রোগীরা হয়তো ভুল করে বসে থাকবো। স্যার যেটা হয় যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তার লাল চোখ দেখে উনি ডায়াগনোসিস নির্ণয় করবেন করতে কি পারেন। হয়েছে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আনিসুজ্জামান আপনার সুন্দর পরামর্শের জন্য। যে আসলে এই যে সিজনাল যে মৌসুমের যে রোগটা, সেটা আসলে আমরা একটু সচেতন হলে প্রতিরোধ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আইয়ের দর্শক এবং সকল কলাকুশলীকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে মৌসুমি চোখ ওঠা বা কর্নিয়াল প্রদাহ, এই প্রতিরোধ করার জন্য আমাদের চাই সচেতনতা। আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করব, এবং যদি কারো এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাকে এক সপ্তাহ স্কুল বা কলেজ বা অফিস থেকে বিরত থাকাটাই উত্তম। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।